Hi student, welcome to my channel Study Science by শুভঙ্কর। তোমাদের সেমিস্টার 1 এর প্রথম চ্যাপ্টার কেমিস্ট্রি এর প্রথম চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার সলিউশন চলছিল। এর আগে কয়েকটি পার্ট 3টে পার্টে ভিডিও আপলোড করা হয়েছে, আজ পরবর্তী পার্টের ভিডিও করা হচ্ছে এটি। যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং এর আগে তোমাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রের মডেল কোশ্চেন অ্যান্সার এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার সলভ করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। দেখো আজকের প্রথম কোশ্চেন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে যে H3PO4 যোগ KOH যুক্ত হয়ে কী তৈরি করে না KH2PO4 প্লাস H2 তৈরি করে। এই বিক্রিয়া দেওয়া আছে, বলেছে প্রদত্ত বিক্রিয়াটিতে H3PO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে। তো এই বিক্রিয়াটিতে H3PO4 এর ক্ষারগ্রাহিতা কত। এখানে H3PO4 কটা হাইড্রোজেন ত্যাগ করেছে, এখানে একটা হাইড্রোজেন ত্যাগ করেছে না, H3PO4 একটা হাইড্রোজেন ত্যাগ করে, তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে H3PO4 এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 1। তবে তুল্যাঙ্ক ভার কত হবে আমাদের, তুল্যাঙ্ক ভার হবে আণবিক ভর m বাই ক্ষার বেসিসিটি হবে কার ক্ষেত্রে, এর ক্ষেত্রে আণবিক ভর m এর মান কত হবে, H3PO4 এর আণবিক ভর কত হবে না, এখানে 3 যোগ p এর ভর কত 31 প্লাস 16 দুগুণে 4 × 16 = 64, সে যোগ করা হয় আসবে 98। আণবিক ভর তুল্যাঙ্ক ভর কত হবে 98/1, যেহেতু একটা কেওএসকে অ্যাডাপ্ট করেছে অথবা একটা H+ ত্যাগ করেছে H3PO4 এই বিক্রিয়ার ক্ষেত্রে 1, অর্থাৎ তুল্যাঙ্ক ভর আসলে 98। এটা উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, একটি মৌল A এবং B দুটি যৌগ গঠন করে। একটি মৌল কি করে, A এবং B দুটি যৌগ গঠন করে। A ও B যৌগের মৌলটির যোজ্যতা যথাক্রমে 2 এবং 3। A ও B যৌগ দুটিতে মৌলটির তুল্যাঙ্ক ভরের অনুপাত কত হবে। বলেছে একটি মৌল A এবং B দুটো যৌগ গঠন করে। A এবং B যৌগে মৌলটির যোজ্যতা দেওয়া আছে 2 এবং 3। A ও B যৌগ দুটিতে মৌলটির তুল্যাঙ্ক ভারের অনুপাত কত হবে। আমরা জানি তুল্যাঙ্ক ভার কি, তুল্যাঙ্ক ইজিক্যাল টু পারমাণবিক ভর বাই যোজ্যতা। পারমাণবিক ভর যদি সেম থাকে তবে আমাদের কি আসবে, তুল্যাঙ্ক ভার কি হবে, যোজ্যতার ব্যস্ত অনুপাত হবে না, যোজ্যতার ব্যস্ত অনুপাত হবে। এবার দেখো যোজ্যতার অনুপাত যেটা দেওয়া থাকবে তার তুল্যাঙ্ক ভারের অনুপাত কী হবে, তার অপোজিট হবে। তুল্যাঙ্ক ভারের অপোজিট ব্যস্ত অনুপাত হবে, যেহেতু ব্যস্ত দেওয়া আছে অনুপাত হবে কত, অনুপাত হবে C 3:2, রিভার্স অনুপাত হবে, অর্থাৎ ব্যস্ত অনুপাত হবে 2:3 ছিল 3:2 উত্তর আসবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে একটি ধাতুর তুল্যাঙ্ক ভার 12 হলে তার ধাতব অক্সাইডটির তুল্যাঙ্ক ভার কত হবে। একটি ধাতুর তুল্যাঙ্ক ভার 12 বলতে আমরা কি বুঝি, 12 বললে বুঝি আমরা যে 12 গ্রাম ধাতু 8 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়, তো মোট ভর কত আসলো, মোট ভর বা তুল্যাঙ্ক ভার আসলো 8 যোগ 12 সমান 20। এটা হচ্ছে উত্তর, 20 গ্রাম হচ্ছে ধাতুটির অক্সাইডের তুল্যাঙ্ক ভার। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বিক্রিয়া দেওয়া আছে, দেখো একটা বিক্রিয়া দিয়ে বলেছে যে প্রদত্ত বিক্রিয়াটিতে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে। তো প্রদত্ত বিক্রিয়াটিতে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে, KMnO4 এর তুল্যাঙ্ক ভার ইজিক্যাল টু KMnO4 এর আণবিক ভর কত, KMnO4 আণবিক হচ্ছে 158 বাই কত হবে। দেখো এখানে এই বিক্রিয়াটির ক্ষেত্রে KMnO4 এর জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে। এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে না, জারণ সংখ্যার পরিবর্তন দেখো 5 হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। এদিকে KMnO4 কত, এখানে বিক্রিয়াটা কি ছিল, বিক্রিয়া ছিল যে 5C2O42 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস থেকে কি উৎপন্ন হয়েছে 10CO2 যোগ 2Mn2 প্লাস 8H2O। এখানে আমরা কি বলবো, এখানে বুঝবে জারণ সংখ্যার পরিবর্তন অথবা তোমাদের ইলেকট্রনের পরিবর্তন, ইলেকট্রন কতগুলো গ্রহণ বা বর্জন করেছে। এখানে জারণ সংখ্যার পরিবর্তন যদি আমরা বলি, কতগুলো জারণ সংখ্যার পরিবর্তন হবে বা ইলেকট্রন গ্রহণ করতে, এখানে দেখো ইলেকট্রন ছিল কতগুলো
তো এখানে জারণ সংখ্যার পরিবর্তে এখানে জারণ সংখ্যা কত, এখানে জারণ সংখ্যা হচ্ছে +7, আর এই জারণ সংখ্যা কত, এই জারণ সংখ্যা হচ্ছে +2। তো জারণ সংখ্যা পরিবর্তন হলো 7 থেকে 5, এই 7 থেকে 2 এসছে মানে 5, তো 5 দিয়ে ভাগ করা হবে 31.6। উত্তর কত হবে, কেন হলে তুলনাঙ্ক হবে 31.6। নেক্সট 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে H3PO4 প্লাস CaOH থেকে CaHPO4 প্লাস H2O এই সমীকরণ অনুযায়ী H3PO3 এবার H3PO3 এর তুল্যাঙ্ক ভার জানতে চেয়েছে। তো H3PO3 এর তুল্যাঙ্ক ভার কত হবে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে কটা হাইড্রোজেনের গ্রহণবর্ধন ঘটেছে। এই বিক্রিয়া অনুসারে দেখতে পাচ্ছ তোমরা যে দুটো হাইড্রোজেনের ট্রান্সফার ঘটেছে। কটা হাইড্রোজেনের, দুটো হাইড্রোজেনের। তো দুটো হাইড্রোজেন ট্রান্সফার ঘটলে কী হবে, H3PO3 এর তুল্যাঙ্ক ভার কত আসবে, H3PO3 এর তুল্যাঙ্ক ভার সমান আণবিক ভর কার, এর আণবিক ভর 3 যোগ 31 যোগ 16 গুণ 3 করলে কত হবে, আণবিক ভর 82, 82/2 41, অর্থাৎ তুল্যাঙ্ক ভর কত আসলো 41, এটা হচ্ছে উত্তর। নেক্সট 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি দিয়েছে, 6 নম্বর প্রশ্ন দিয়েছে যে একটি মৌলের x গ্রাম অক্সিজেনে দহন করলে ওই মৌলের y গ্রাম অক্সাইড পাওয়া যায়। তো x গ্রাম কি, x গ্রাম হচ্ছে অক্সিজেন, আর কি y গ্রাম কি অক্সাইড, এর দুটো দেওয়া আছে। তবে ধাতুটি কত হবে, ধাতুর পরিমাণ কত হবে, ধাতু হবে y বিয়োগ x, হবে কি হবে না, x গ্রাম ছিল অক্সিজেন আর অক্সাইড হয়েছে y গ্রাম, তবে ধাতু কত হবে, y বিয়োগ x হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি যে 8 গ্রাম, এখান থেকে লিখতে পারি কত আমরা, x গ্রাম অক্সিজেন যুক্ত হয় y বিয়োগ x গ্রাম ধাতুর সাথে। তো 8-এ কত আসবে, 8-এ আসবে না 8 ইন্টু x, সরি এখানে একটু চেঞ্জ হয়েছে, এটা ধাতু দেওয়া ছিল, এটা এক্স গ্রাম কি দেওয়া ছিল, এক্স গ্রাম অক্সিজেন দেওয়া ছিল, এক্স গ্রাম ধাতু দেওয়া ছিল। তো এক্স গ্রাম ধাতু যুক্ত হয়ে অক্সাইড দেবে ওয়াই গ্রাম। তো এখানে অক্সিজেন কতটুকু হবে, একটু করছি আর আমি, দেখো ওটা পড়তে ভুল হয়েছিল, যে কত কোশ্চেন নম্বর 6 বলেছে ধাতু কতটুকু, ধাতু বা মৌলটা বলেছে এক্স গ্রাম, আর অক্সাইড কতটুকু বলেছে, অক্সাইড বলেছে ওয়াই গ্রাম। তবে অক্সিজেন কতটুকু হবে, এখান থেকে অক্সিজেন হবে ওয়াই বিয়োগ এক্স গ্রাম হবে অক্সিজেন, তো ওয়াই বিয়োগ এক্স মানে অক্সিজেন। তো অক্সিজেন ওয়াই বিয়োগ এক্স গ্রাম অক্সিজেন যুক্ত হয় এক্স গ্রাম ধাতুর সাথে। এখানে আমরা 8 গ্রামে বের করলে হবে, 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয় এক্স ইন্টু 8 বাই ওয়াই বিয়োগ এক্স, এটা হচ্ছে কি উত্তর। আর আমরা জানি 8 গ্রাম ধাতু, 8 গ্রাম অক্সিজেন যত গ্রাম ধাতুর সাথে যুক্ত হয় সেটি হচ্ছে সেই ধাতুর তুল্যাঙ্ক ভার। 8 গ্রাম অক্সিজেন কোনো ধাতুর যে পরিমাণের সাথে যুক্ত হবে সেটা হবে কি সেই ধাতুর তুল্যাঙ্ক ভার, অর্থাৎ উত্তর হতো তুল্যাঙ্ক হতো 8x বাই ওয়াই মাইনাস এক্স, অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি দিয়েছে, 7 নম্বর প্রশ্ন বলেছে নিচের যৌগগুলির মধ্যে কোনটিতে Mn এর তুল্যাঙ্ক ভার সর্বাধিক। নিচে যে 4টে যৌগ দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে MnO2, বিতে কি দেওয়া আছে MnO, সিতে কি দেওয়া আছে Mn2O3, আর ডিতে কি দেওয়া আছে Mn2O7। এখানে বলছে কার তুল্যাঙ্ক ভার সব থেকে বেশি হবে। আমরা জানি তুল্যাঙ্ক ভার সমান কি, তুল্যাঙ্ক ভার হচ্ছে আণবিক ভর বাই যোজ্যতা। তো এখানে Mn এর যোজ্যতা কত, Mn এর যোজ্যতা +4 বলতে পারো, এখানে Mn এর যোজ্যতা +2, এখানে Mn এর যোজ্যতা +3, আর এখানে Mn এর যোজ্যতা +7। এবার যেহেতু যার ক্ষেত্রে যোজ্যতা সব থেকে কম তার তুল্যাঙ্ক ভার সর্বাধিক, যার যোজ্যতা সব থেকে কম তার তুল্যাঙ্ক ভার সর্বাধিক, উত্তর হবে আমাদের অপশান বি উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি দিয়েছে দেখো, 8 নম্বর প্রশ্ন রয়েছে NH2OH থেকে কি তৈরি হয়েছে N2O। বলছে এই পরিবর্তনের ক্ষেত্রে, NH2OH এর তুল্যাঙ্ক ভারের মান কত হবে। এই পরিবর্তনের ক্ষেত্রে NH2 এর তুল্যাঙ্ক ভারের মান হবে কত,
তবে এই পরিবর্তন হওয়ার জন্য, এই পরিবর্তন ঘটার জন্য কি ঘটেছে এখানে, তুল্যাঙ্ক ভর কত হবে না আণবিক ভর বাই এখানে কত হবে NH4 এর আণবিক ভর কত দেওয়া আছে, এর আণবিক ভর দেওয়া আছে m। তো এখানে কি হবে আণবিক ভর m বাই কিসের পরিবর্তন, ইলেকট্রন গ্রহণ বর্জন। এখানে বিক্রিয়ার জন্য কটি চেঞ্জ হয়েছে, ইলেকট্রন গ্রহণ বর্জন বা জ্বালানি সংখ্যার পরিবর্তন হয়েছে 2। কত এসছে 2, তাই উত্তর হবে m/2। নেক্সট 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি দিয়েছে, 9 নম্বর প্রশ্নে বলেছে যে একটি দ্বিতীয় ধাতু তুল্যাঙ্ক ভর আছে 32, ধাতুটির সালফেটের আণবিক ভর কত। একটি দ্বিতীয় ধাতুর তুল্যাঙ্ক ভর আছে 32, একটি দ্বিতীয় ধাতুর তুল্যাঙ্ক ভর যদি 32 হয় তাহলে পারমাণবিক ভর কত হবে, তার পারমাণবিক ভর হবে 32 গুণ 2 অর্থাৎ 64। ধাতুটির পারমাণবিক ভর পেলাম 64 এবং বলছে ধাতু সালফেটটির আণবিক ভর। ধাতু সালফেট আণবিক ভর কত হবে, সালফেট মানে কি SO4 2- যুক্ত না, সালফেট মানে SO4 2- যুক্ত। তো এখানে বললো 64 যোগ S এর ভর 32 যোগ O এর ভর কত 16 গুণ 4। এখানে ক্যালকুলেশন করলে আসবে কত 160। এটা হচ্ছে উত্তর, অপশান ডি। নেক্সট 10, কোশ্চেন নম্বর 10-এ কি বলেছে, একটি মৌল 4টি ভিন্ন যৌগ কি কি PQRS উৎপন্ন করে। যৌগ 4টিতে মৌলটির তুল্যাঙ্ক ভরের অনুপাত দেওয়া আছে। তুল্যাঙ্ক ভর দেওয়া আছে, বলেছে কোন যৌগটিতে মৌলটির যোজ্যতা সর্বনিম্ন হবে। 4টি যৌগে বলেছে যে 4টি যৌগ PQRS এর তুল্যাঙ্ক ভরের অনুপাত দেওয়া আছে 1:2:3:4। যে কোন যৌগটির যোজ্যতা সর্বনিম্ন। আমরা জানি যোজ্যতা এবং তুল্যাঙ্ক ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্ত কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক কার যোজ্যতা ও তুল্যাঙ্ক ভর। তুল্যাঙ্ক ভর বাড়লে যোজ্যতা কমবে বা যোজ্যতা কমলে তুল্যাঙ্ক ভর বাড়বে। তো এখানে যেহেতু বলেছে তুল্যাঙ্ক ভর বেশি যার ক্ষেত্রে হলে তার যোজ্যতা কি হবে সর্বনিম্ন হবে। যে তুল্যাঙ্ক ভর S এর সব থেকে বেশি তাই যোজ্যতা S এর সব থেকে কম, তো উত্তর হবে S। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 11 নম্বর কোশ্চেন বলছে Al2SO4 হোল 3 এর তুল্যাঙ্ক ভর কত। এই যে Al2SO4 এটা কি লবণ না, এটা লবণের তুল্যাঙ্ক ভর বের করার সূত্র হচ্ছে কি, লবণের তুল্যাঙ্ক ভর বের করার সূত্র লবণকে আয়নে বিশ্লিষ্ট করলে কি পাবো 2Al3 প্লাস 3SO4 2- পেলাম। এবারে এর আণবিক ভর, এর তুল্যাঙ্ক ভর সমান কি হবে, তুল্যাঙ্ক ভর সমান হবে আণবিক গুরুত্ব বাই হচ্ছে এখানে সংখ্যা ইন্টু আধান, অর্থাৎ 3 দুগুণে 6। তো কত আণবিক ভর 6, আণবিক ভর বাই 6 আসলো কি অপশান এ, অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, 12 নম্বর কোশ্চেনে বলেছে যে ফেরিক সালফেটের উপাদান মৌলগুলির ওজন হিসেবে শতকরা পরিমাণ কোনটি ঠিক। ফেরিক সালফেট মানে Fe2SO4 হোল 3, এটা তো ফেরিক সালফেটের সংকেত। এই যে ফেরিক সালফেটের যে বলেছে সংকেত, এর উপাদান মৌলগুলির ওজন হিসেবে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো এখানে কটা ও আছে দেখো 12খানা ও আছে না, ও আছে 12টা। তো 12খানা ও এর পারমাণবিক ভর কত আসবে 12 × 16। এখানে এস আছে কতগুলো 3খানা, এস আছে কতগুলো এস আছে 3টে এস আছে, এস এর পারমাণবিক ভর কত আসবে 3 × 32 মানে 96। এস এর এফি কতগুলো আছে, এখানে এফি আছে 2টো। তো এফি এর 2টো থাকলে কত হবে 2 × 56। তো কত 2 × 56 করলে 2 × 56 করলে আসবে 112 গ্রাম। তো এদের মধ্যে কার ওজন সব থেকে বেশি, যার পারমাণবিক ওজন সব থেকে বেশি আসবে না, যার পরমাণুগুলোর মোট ওজন সব থেকে বেশি আসবে তার শতকরা পরিমাণ বেশি হবে। তাই শতকরা পরিমাণ এদের মধ্যে সব থেকে বেশি কার আসছে অক্সিজেনের, তারপরে আসছে আয়রনের, তারপরে আসছে এসের। এটা হচ্ছে ক্রম, পারমাণবিক ভরের ওজনের ক্রম। বোঝা গেল কি বললাম, এই যে সংকেতটা আমাদের যে শতকরার যে সূত্র কি আছে, পারমাণবিক ভর ইন্টু সংখ্যা বাই টোটাল আণবিক ভর ইন্টু 100। প্রত্যেকের ক্ষেত্রে তো সেম ফর্মুলা যাবে, তো প্রত্যেকের ক্ষেত্রে সেম ফর্মুলা যাবে, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স কি, প্রত্যেকের উপরে যেটা আছে মানে উপরে যেটা থাকে না পারমাণবিক ভর ইন্টু কি সংখ্যা, এটা ডিফারেন্স। পারমাণবিক ভর ইন্টু সংখ্যা কার ক্ষেত্রে কি হবে, পারমাণবিক ভর ইন্টু সংখ্যা মানে পারমাণবিক ভর সংখ্যার বেশি এসছে কে অক্সিজেন, তাই অক্সিজেনের কি পরিমাণ সব থেকে বেশি শতকরা পরিমাণ, তারপরে আয়রন, তারপরে এস। নেক্সট 13 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে একটি গ্যাসীয় মিশ্রণে আয়তনগতভাবে ফিউটুয়ার্স হিলিয়াম এবং ফিউটুয়ার্সের মিথেন বর্তমান, মিশ্রণটিতে ওজন কত হবে, মিথেনের শতকরা পরিমাণ কত হবে। দেখো দুজনে যেহেতু আয়তন বলেছে সমান 50-50% আয়তন বলেছে, ওজন হিসেবে কত হয়, হিলিয়ামের ওজন কত হয়, হিলিয়ামের ওজন আমরা জানি 4 হয়, এবং CH4 মিথেনের ওজন কত হয় 16 হয়। তখন আমি ডিটেলস দিচ্ছি না, তাই শর্ট করে করে দিচ্ছি। এটা কত 4, এটা 16, এটা কত গুণ আসছে অনুপাত কত, ওজনের অনুপাত কত, ওজন অনুপাত আসছে 1:4। তো ওজন অনুপাত 1:4 মানে কত, তো মিথেনের ওজন কত, মিথেনের পরিমাণ কত হবে, CH4 এর ওজনের পরিমাণ আসবে 4/5।
4 অংশ কত টোটাল 5-এর মধ্যে, তো কত পার্সেন্ট, এটা 80%-এর কাছাকাছি আসছে। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন 80%, একটাই আছে উত্তর ডি। নেক্সট কোশ্চেন নম্বর 14। কোশ্চেন নম্বর 14 কি বলেছে? 14 নম্বর কত বলেছে? 2.2 গ্রাম পি এবং এস সমন্বিত যৌগে 1.24 গ্রাম পি বর্তমান, যৌগটির স্থূল সংকেত কত হবে? যৌগটির স্থূল সংকেত কত হবে? যে বলেছে পি এবং এস সমন্বিত যৌগ কত গ্রাম? 2.2 গ্রাম পি এবং এস সমন্বিত যৌগে, তো পি এবং এস যে যৌগটা তৈরি হয়েছে, পি আর এস দিয়ে যে যৌগটা তৈরি হয়েছে তাতে পরিমাণ কত? 2.2 গ্রাম দেওয়া আছে। যেখানে পি এর পরিমাণ কত দেওয়া আছে? 1.24 গ্রাম দেওয়া আছে। কার পরিমাণ? পি এর পরিমাণ। তো পি এর পরিমাণ, তো এস এর পরিমাণ কত আসবে? এস এর পরিমাণ 2.2 বিয়োগ 1.24 যদি করে পাবো এস পাবো, তো এটা বিয়োগ করলে কত হবে? 0.96 না, 0.96 গ্রাম। এটা কত বললাম? 0.96 গ্রাম কি বললাম? সালফার পেলাম। দিয়ে বলেছে এদের স্থূল সংকেত কি হবে? তো এদের সংখ্যার অনুপাত কত হবে? এদের সংখ্যা হবে পি এস টু এস কত পাবো আমরা? 1.24 বাই হবে কত? 31, এস এর পারমাণবিক ভর এস টু 0.96 বাই হবে 32। কারণ সালফারের আণবিক ভর পারমাণবিক ভর কত হয়? 32, পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তো এখান থেকে এদের অনুপাত কত আসবে? এদের অনুপাত আসবে 4:3। এর মধ্যে কত হবে? 4:3 হলো অনুপাত। অর্থাৎ সংকেত হবে P4S3। এটা হচ্ছে সংকেত। নেক্সট কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। 15 কোশ্চেন বলেছে যে একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহনের বিক্রিয়ার ফলে, একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের দহনের বিক্রিয়ার ফলে, গ্যাসীয় হাইড্রোকার্বন CH3 হাইড্রোকার্বন এর দহনের ফলে মানে O2 দিয়ে যদি দহন করা হয়, উৎপন্ন হয়েছে কি? উৎপন্ন হয়েছে জল H2O। আর কি উৎপন্ন হয়েছে? আর উৎপন্ন হয়েছে যে CO2। এবার কি বলেছে দেখো, বলেছে যে জলের পরিমাণ কতটুকু বলেছে? জলের পরিমাণ যেটা বলেছে 0.72 গ্রাম জল উৎপন্ন হয়েছে এবং 3.08 গ্রাম CO2 উৎপন্ন হয়েছে। এবার এই গ্যাসীয় হাইড্রোকার্বনের বিক্রিয়ায় যে 0.27 গ্রাম জল উৎপন্ন হয়েছে, এই যে জলের কিসের? জলের যে হাইড্রোজেন কোথা থেকে এসেছে? পুরোপুরি হাইড্রোকার্বন থেকে এসেছে না? জলের হাইড্রোজেনটা পুরোপুরি হাইড্রোকার্বন থেকে। তবে আমাদের যদি এটা আণবিক ভরে ট্রান্সফার করে নিই, মানে আমরা এখান থেকে লিখতে পারি কত? যে 18 গ্রাম H2 তে এইচ এর পরিমাণ কত? এইচ এর পরিমাণ 2 গ্রাম বলতে পারি। তো আমাদের 0.72 গ্রামে কতটুকু হবে? না 2 × 0.72 বাই 18। এত গ্রাম পেলাম কি? এত গ্রাম পেলাম হাইড্রোজেনের পরিমাণ, তাই তো? তো হাইড্রোজেনের পরিমাণ কত পেলাম এখানে? যে 2 × 0.72 ডিভাইডেড বাই 18, 0.008 গ্রাম। এটা বললাম হাইড্রোজেন। একইভাবে কার্বন ডাইঅক্সাইড, যেটা কার্বন ডাইঅক্সাইড যেটা বেশি, কার্বন কোথা থেকে এসেছে? পুরোপুরি হাইড্রোকার্বন থেকে এসেছে না? তো এই যে এত পরিমাণ কার্বনে কতটুকু কার্বন আছে আমরা বের করে নেব। প্রথম কাজকে আমাদের এত পরিমাণ কার্বনে কতটুকু কার্বন আছে এটা বের করে নেওয়া। তো এখান থেকে আমরা কত লিখতে পারি? কার্বন ডাইঅক্সাইড মানে কত হয়? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে 44 গ্রাম CO2 তে সি এর সংখ্যা, সি এর পরিমাণ, সংখ্যা নয় পরিমাণ কত হবে? পরিমাণ হবে 12 গ্রাম হবে। এখান থেকে আমাদের যে কত 3.08 গ্রামে বের করলে কত পাবো? 12 × 3.08 বাই 44 0.0007 গ্রাম। তো এখান থেকে 12 × 3.08 ডিভাইডেড বাই 44 কত গ্রাম? এখানে পেলাম যে 0.84 গ্রাম। কত হলো? 0.84 গ্রাম পেলাম এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পরিমাণ। তো এই 0.48 গ্রাম কার্বন কোথা থেকে এসেছে? হাইড্রোকার্বন থেকে এসেছে। এবং 0.08 গ্রাম হাইড্রোজেন কোথা থেকে এসেছে? হাইড্রোকার্বন থেকে এসেছে। তো হাইড্রোকার্বনে কার্বন ইস টু এইচ সমান কত পাবো? 0.84 বাই কত? 12, কার্বনের পারমাণবিক ভর ইস টু 0.08 বাই 1, এটা হাইড্রোজেনের পারমাণবিক ভর। এটা কত আসলো? 0.07 ইস টু 0.08, মানে 7:8। এর মানে অনুপাত অর্থাৎ সংকেত কি হবে? C7H8। এটা হচ্ছে উত্তর। 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে 2 গ্রাম ফসফরাসকে অক্সিজেনে দহন করলে এত গ্রাম অক্সাইড পাওয়া যায়, অক্সাইডের স্থূল সংকেত কত হবে? তাই 2 গ্রাম ফসফরাস প্লাস O2 দিয়ে উৎপন্ন হয়েছে PO
টু ধরে নিলাম, ফসফরাস অক্সাইড PO2 উৎপন্ন হয়েছে। এবার আমাদের পরিমাণটা ধরে নিচ্ছে, আমাদের এরকম সংকেত হবে এরকম মানে নেই। এটা পি এর পরিমাণ কত দিয়েছে, 2 গ্রাম ফসফরাস দেওয়া আছে। 2 গ্রাম ফসফরাস থেকে এই যে অক্সাইড পেয়েছে কতটুকু, 3.55 গ্রাম পেয়েছে অক্সাইড। তো এখানে অক্সিজেন কতটুকু অ্যাট্রাক্ট হয়েছে, অক্সিজেন অ্যাট্রাক্ট হয়েছে বলতে পারি অক্সিজেন যুক্ত হয়েছে 1.55 গ্রাম। কত গ্রাম, 1.55 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে। এখান থেকে আমরা কী করতে পারি, আমরা এখান থেকে করতে পারি যে 2 গ্রাম পি এর সাথে ও যুক্ত হয় 1.55 গ্রাম। আর এর পারনির্ভর কত হয়, পারনির্ভর 31 হয় না, তো 31 গ্রাম পি এর সাথে ও যুক্ত হবে কতটুকু, ও যুক্ত হবে 1.55 ইন্টু 31/2 করলে কত হবে, 1.55 ইন্টু 31/2, 1.55 ইন্টু 31 ডিভাইডেড বাই 2, 24.025। কত আসলে এটা, 24.025 গ্রাম। তবে যে যৌগটি হবে সেই যৌগটির 1 মোলের ভর কত আসবে, না 1 মোলের ভর কত আসবে, তো এটা যদি 31 গ্রামের সাথে যত যুক্ত হয়, তবে 31 ডবল 2 মোলের সাথে কত হবে, 62 গ্রামের সাথে, 62 গ্রাম পি এর সাথে ও যুক্ত হয় কত, 48 গ্রাম আসছে না। 48 গ্রাম 62 গ্রাম পি মানে কত, 62 গ্রাম মানে 2p, দুখানা পি, এবং 38 গ্রাম O2 ও মানে কত, না 3O। তো পি ও 3O বিক্রিয়া কত, P2O3 তৈরি হবে। তো সংকেত হবে P2O3। নেক্সট কোশ্চেন কত, নেক্সট হচ্ছে 17 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 17 কি দিয়েছে, বলেছে যে একটি জৈব যৌগের স্থূল সংকেত দেওয়া আছে কত, C2H4O। তবে এর আণবিক ভর কত আসছে বের করে নিই। আণবিক হচ্ছে 12 × 24, 24 আর 4 28, 28 আর 16 কত হয়, 44। 44 আসলে এর আণবিক মানে এই যে স্থূল সংকেত অনুযায়ী ভর কত হলো 44। যে বলেছে কি এর বাষ্প ঘনত্ব 12 × 24 যোগ 4 যোগ 16, 44। 44 বলেছে এর স্থূল সংকেত দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে 44। এর বাষ্প ঘনত্ব 44 দেওয়া থাকলে বলেছে কি, বলেছে যৌগের ভর হিসাবে হাইড্রোজেনের শতকরা ভার কত, ভর হিসাবে হাইড্রোজেন। তো এর আণবিক ভর 44 বেরোলো, এর বাষ্প ঘনত্ব দেখো কত দেওয়া আছে। তো স্থূল সংকেতকে আমরা যদি আণবিক সংকেত ধরে নিই, C2H4O হলেন ধরে নাও এর আণবিক সংকেত। তো শর্তে আমরা কি বলতে পারবো, শর্তে বলতে পারবো যে এটা কত 44 N আসবে এখান থেকে। তো 44 N সমান বাষ্প ঘনত্ব ইন্টু 2, আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব 2। তো কাটলে কত বলতে হলো, N সমান 2, অর্থাৎ এর আণবিক সংকেত কত আসলো, C2H6O হোল 2 মানে C4H8O2। তো C4H8O এর মধ্যে বলেছে এইচের শতকরা পরিমাণ বের করতে হবে। তো এইচের শতকরা পরিমাণ, সমান কত লিখতে পারবো আমরা লিখতে পারবো এইচের ভর কত, 1 × 8 বাই এর আণবিক ভর কত বেড়েছে 88 × 100%। কত হলো এটা, 9, 11, 11 দিয়ে কাটলে হবে 9%-এর কাছাকাছি আসবে না, 9% হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 18। 18 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে দুটি মৌল এক্স যার পারমাণবিক ভর 75 এবং ওয়াই যার পারমাণবিক ভর 16 দ্বারা গঠিত যৌগে 75.8% এক্স আছে, যৌগটির সংকেত কি। যে যৌগটির এক্স কতটুকু আছে, এক্স পাশে 75.8% এক্স আছে। তো ওয়াই কতটুকু থাকবে, 100 বিয়োগ 75.8 মানে বিয়োগ করলে হবে 24.2%। এই 24.2% থেকে এদের আমরা যে সংকেত পরমাণু সংখ্যা বের করি কত হবে, 75/8 বাই কত, এর আণবিক ভর কত দেওয়া আছে, পরমাণু ভর দেওয়া আছে 75:2। তবে 24/2/16। তো এটা কত আসবে, এটা আসবে, এটা নিয়ারলি ইকুয়ালস টু 1 আর এটা নিয়ারলি ইকুয়ালস টু কত হবে 3/2। 3/2 মানে কত, 2:3 আসলো, 2:3। এটা কত হবে, এটা নিয়ারলি ইকুয়ালস টু 1 আর নিয়ারলি ইকুয়ালস টু 3/2 মানে এটা 2:3। তো এদের সংকেত কি হবে, সংকেত হবে X2Y3, এটা হচ্ছে সংকেত। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 19 নম্বর কোশ্চেন বলেছে যে একটি জৈব যৌগে 78% WiW কার্বন এবং বাকি অংশে হাইড্রোজেন আছে, যৌগটির আণবিক সংকেতটি হলো কার্বনের এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর যথাক্রমে 12 এবং 1। 12 এবং জৈব যৌগে কী দিয়েছে, কার্বন দেওয়া আছে 78%। তো
তো কার্বন কত দেওয়া আছে, 78% কার্বন দেওয়া আছে। তো হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন হবে 100 বিয়োগ 78, মানে কত হবে, বিয়োগ করলে 22%। হাইড্রোজেন কত পেলাম, 22%। এবার বলেছে যে যৌগটির আণবিক সংকেত বের করতে হবে। তো আমরা C/H বের করতে হবে। আমরা কার্বন কত 78, 78 ভাগ কত হবে, 78 ভাগ 12 হবে, কারণ কার্বনের পারমাণবিক ভর কত হয়, 12 হয়। পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হয় অনুপাত করতে হলে। এটা কি পরমাণুর সংখ্যার অনুপাত করছি আমরা, মানে একটা যৌগে কত পরমাণু যৌগ মৌলগুলো আছে সেটা বের করছি। এটা কত 22/1, এই তো। এখান থেকে কত পাবো আমরা, এটাকে যদি আমি সরলকারে নিয়ে আসি তো কত আসবে, এখান থেকে সরলকারে নিয়ে আসলে আসবে 78/12 গুণ গুণ কত হবে, উল্টে যাবে 1/22 আসলো। এটাকে যদি আমরা সরলকারে নিয়ে আসি কত আসবে, 12 × 22 করলে কত আসছে, 264। 78/কত, 264। তো 264 যদি 78 দিয়ে ভাগ করি কত পড়ে থাকবে, 3.3। 1/3 কাছাকাছি আসছে। রেশিওটা কত, 1:3 আসছে। অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের রেশিও কত, কার্বন এবং হাইড্রোজেন রেশিও 1:3 অনুপাত। 1:3 পদের সংকেত কি হয়, CH3 হবে। মূলকটির সংকেত কি দিয়ে, CH3। নেক্সট কোশ্চেন নম্বর 20। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেন দেখো বলেছে কত, 30 ml একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের জন্য হচ্ছে 30 ml একটি হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের জন্য 90 ml অক্সিজেন প্রয়োজন হয়। উক্ত প্রক্রিয়ায় 60 ml CO2 গ্যাস নির্গত হলে হাইড্রোকার্বনটির আণবিক সংকেত কি হবে। তো গ্যাস মিশ্রিত থেকে হাইড্রোকার্বনের বিক্রিয়া আমরা কি জানি, হাইড্রোকার্বনের বিক্রিয়া জানি আমরা CXHY যোগ X + Y/4 O2 থেকে উৎপন্ন হয় কত, X CO2 + Y/2 H2O। এটা উৎপন্ন হয়, এটা তো উৎপন্ন হয় বিক্রিয়াতে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এক আয়তন এটা এক আয়তন CXHY এর সাথে X + Y/4 আয়তন O2 যুক্ত হয়ে তৈরি করে X আয়তন CO2 তৈরি করে। X আয়তন কি তৈরি করে, CO2 তৈরি করে। এটাকে আমরা 0 ধরি, যদি এটা তরল অবস্থা চলে যায় সেজন্য এটাকে 0 ধরা হয়। এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো যে এর পরিমাণ কত দেওয়া আছে, যে এর পরিমাণ দেওয়া আছে তো 30 ml, 30 ml গ্যাসীয় হাইড্রোকার্বন। এটার পরিমাণ কত দেওয়া আছে, এটার পরিমাণ দেওয়া আছে 90 ml। 90 ml কি O2 দেওয়া আছে। দিয়ে জানতে চাইছে CO2 দেওয়া আছে কত, দেখো 60 ml। 60 ml দিয়েছে CO2 গ্যাস। কোশ্চেন অনুসারে দেখো একদম এখানে প্রদত্ত দেওয়া আছে কি যে এত 30 ml এর সাথে পুরোপুরি 90 ml লাগে। পুরোপুরি 90 ml লাগে মানে পুরোটাই 90 ml লেগে যায়, উৎপন্ন হয় 60 ml। তো এখান থেকে আমরা বলতে পারি x মান কত 60 আর x + y/4 এর মান কত 90 ml। যেহেতু পুরোপুরি বলে দিয়েছে আমাদের কোনো অবশিষ্ট পড়ে থাকবে না, তাই ডিরেক্ট আমরা এটা সমান এটা করতে পারি। এখান থেকে y সমান কত বেরোবে, y/4 বেরোবে 90 বিয়োগ 60। তার এখানে y সমান বেরোলো 120। তো অনুপাত কত আসলো, x/y এর রেশিও আসলো 60 × 120 সমান 1:2। অপশানগুলোর ভিতরে একটাই অপশানে কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত 1:2 দেওয়া আছে, অর্থাৎ 2:4 একটাই অনুপাতে আছে। কোনটাই না, C2H4 এর ভিতরে কার্বন এবং হাইড্রোজেন অনুপাত কত 2:4। তার উত্তর আমাদের কোনটা, 2:4 C2H4 হচ্ছে উত্তর, অপশান সি।